সাপকে যেরকম আমরা আমাদের ক্ষতিকারক প্রাণী মনে করি, যে তার সাথে এভাবে আমরা ট্রিট করি, সাপও কিন্তু আমাদের সাথে একই এরিয়ায় বসবাস করে, ঠিক তেমনি আপনি এই মোদিইজমকে আরএসইজমকে এভাবে মনে করতে হবে, মনে করে আমাদেরকে এভাবে বসবাস করতে হবে। দিল্লিইজম, আরএসএসইজম, মোদিইজম যা বলি, স্পষ্ট আমার মনে করতে হবে এই ইজমটাই হচ্ছে আমাদের কমিউনিটির সবচেয়ে বড় শত্রু, ওপেন শত্রু। এটাকে আমাদেরকে চিনে রাখতে হবে। এখানে আমরা কোনো ন্যাশনসকে বোঝাচ্ছি না, আমরা এই ইজমকে বোঝাচ্ছি, যে ইজমটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠা হয়েছে মুসলিমদেরকে, মুসলিম তার নেইবারিং মুসলিম কমিউনিটি স্টেটকে কন্ট্রোল করার জন্য একটা ইয়েতে গার্ডিয়ানের একটা ইয়েতে লেখাতে একটা অপিনিয়ন একটা কলাম আমি পড়ছিলাম, ওখানে আমি দেখলাম যে এক ভদ্রলোক লিখছেন যে মোসাদ এত বেশি সূক্ষ্ম যে তারা তাদের ওই মিশনকে সাকসেস করার জন্য তাদের একদিকে প্রযুক্তিগত যে অ্যাডভান্সমেন্ট আছে এটার পাশাপাশি ইটসেলফ ইরানের যে বাহিনীগুলো আছে, ইরানের যে ফোর্স গুলো আছে, সে ফোর্স গুলোর মধ্যেই সেটা বাই বার্থ ইরানি হতে পারে, অথবা অন্য তাদের মধ্য থেকে গিয়ে হতে পারে, অথবা কিনে হোক বা যেভাবে হোক, প্রশিক্ষিত হোক বা যেভাবে হোক, একটা টিম তারা অলরেডি স্টাবলিশ করছেন, যার কারণে টাইম টু টাইম তারা নিখুঁত সকল তথ্যগুলো তারা কিন্তু পান। এক্ষেত্রে যেমন এটার সাথে একটা রেলিভেন্সি আছে। যেমন আমি জাস্ট আপনাকে একটু বলি, আপনারা যদি একটু যদি হিস্টোরিক্যালি যদি একটু দেখেন যে ইহুদি, পুরো পৃথিবীতে ইহুদি গোষ্ঠীটা কিন্তু খুবই ছোট একটা কমিউনিটি, এটা কিন্তু কোনো বৃহৎ কোনো কমিউনিটি না। কিন্তু এই আপনি কোড আনকোড এই পুরো কমিউনিটিটাই কিন্তু এখন পৃথিবী চালাচ্ছে। আপনি দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্প, এখন তো ডোনাল্ড ট্রাম্প বা এর আগে আমেরিকার প্রেসিডেন্ট যারা ছিল, এরা অন্যান্য প্রত্যেকটা কনফ্লিক্ট নিয়েই কিন্তু তারা যে কোনো শান্তি চুক্তি হোক বা মধ্যস্থতা হোক, যে কোনো কিছু তারা কিন্তু করতে পারেন। কিন্তু ইসরায়েলের যে মেসাকার, ইসরায়েল যেভাবে মানবতা বিরোধী অপরাধগুলো করে, ইভেন ইউএন পর্যন্ত যেভাবে তারা এ ব্যাপারে বলেন বা কনসার্ন করেন, কিন্তু অ্যাজ এ স্টেট ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো আর হচ্ছে আমেরিকা এই ব্যাপারে কোনো কথা তারা স্ট্রংলি বলেন না, বলতে পারেন না। জাস্ট কয়দিন আগে আরেকটা ভিডিও দেখলাম আমি, নেতানিয়াহু ফ্রান্সের ম্যাক্রনকে আপনার হচ্ছে তার একটা ভিডিও বার্তা দিচ্ছেন যে তারা তার বিরুদ্ধে তাদের বিশেষ করে গাজাতে যে ফুডের জন্য, ফুড ডিস্ট্রিবিউশনের জন্য প্যালেস্টাইনি গাজার লোকজন আসছেন, তাদেরকে প্রায় 130 জন মতো হত্যা করছেন, এটা একটা কথা বলছিলেন যে এটা একটা অমানবিক কাজ, এভাবে হত্যা করা, শিশু হত্যা করা, এটাকে নিয়ে সে স্পষ্ট ইন ওয়ান কাইন্ড অফ থ্রেট সে তার ভিডিও বার্তায় বলতেছেন। তো এই ক্ষেত্রে কোনো কথা বলতে পারে তার একটা কারণ হচ্ছে তারা প্রত্যেকটা স্টেটকেই ওয়ান কাইন্ড অফ ডিপ স্টেট করার মোটামুটি ওইভাবেই তারা তাদের টিম গুলোকে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখছে, যে প্রত্যেকটা রাষ্ট্রেই আমি তাদের একটু স্যার একটু পজ আমি একটু আমাদের একটা প্রোগ্রাম আছে, একটু আমার একটা আমি একটু যেতে হবে, আমি একটু চলে যাই, যদি বেয়াদবি মাফ করবেন স্যার। হাসিন ভাই নো প্রবলেম, আমি শেষ করে দিচ্ছি। সাথে থাকলে আসলে লাইটেড, আসলে আমাকে একটু চলে যেতে হবে ভাই। জি ওকে নো প্রবলেম, জি শিখতে জি, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। তো সেভাবেই তারা তাদের জাল বিছিয়ে রাখছে প্রত্যেকটা স্টেটেই, সেটা আপনার হচ্ছে বিজনেসম্যান হোক, সেটা রিলিজিয়াস প্রিচার্স হোক, সেটা কোনো আপনার হচ্ছে পলিটিক্যাল ফিগার হোক, বা যেভাবেই হোক তারা সেভাবে সেট করে রাখছে। তো ওই ভদ্রলোক তার অপিনিয়ন কলাম এভাবে লিখছেন যে আমার মনে হয় ইরানের ভিতরে, ইরানেও তারা তাদের এটা দীর্ঘদিনের একটা প্ল্যান, কারণ ইরানি বিপ্লব হয় 1978 সালে, 1978 সেই যখন ইসলামিক রিপাবলিক অফ ইরান হয়, সেই তখন থেকে এ পর্যন্ত মধ্যখানে 1990-তে ইরান ইরাক যুদ্ধ হয়, তারপরে আরো অনেকগুলি ঘটনা ঘটে, বাট এই পুরো হিস্ট্রিটাতেই ইসরায়েল ক্রমান্বয়ে রিলিজিয়াসলি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অথবা মিডল ইস্টের কন্ট্রোল হোক, যে কোনো কারণে হোক, ওই অঞ্চলের কর্তৃত্ব গ্রহণ করার জন্য ইরানের সাথে সে কনফ্লিক্টে চলে যায় জায়েন্ট বা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আর তখনই এই ইসলামিক রিপাবলিককে ধ্বংস করার জন্য কিন্তু সেই পরিকল্পিতভাবে তার প্রত্যেকটা ফিগারকে ওখানে কিন্তু সেট করে দিয়ে আসছে। এটা একটা বড় থ্রেট। অর্থাৎ যেরকম 1757 সালে মীর জাফরের কারণে আমাদের বাংলার স্বাধীনতা অর্জিত হয় নাই, তেমনি আমার কেমন যেন মনে হয় ইরানের ভিতরে ইসরায়েলি এই মীর জাফর যারা আছে,
যারা যেভাবে তথ্য পাস করে বা যেভাবে কাজ করতেছে, এটার কারণেই ইসরায়েল কন্টিনিউয়াসলি তারা বেনিফিট, কন্টিনিউয়াসলি তারা গেইনার। সুতরাং এই ক্ষেত্রে এবং পৃথিবীর মোড়ল রাষ্ট্রগুলোর চুপ বা ইরানের ব্যাপারে তাদের যে নিশ্চুপ ভূমিকা, এটা কিন্তু বড় ধরনের একটা ভয়ানক বিষয়, যে পুরো মিডল ইস্ট এই ধরনের এই প্রবলেমটা তৈরি করবে। তৃতীয় পয়েন্ট যেটা, সেটি হচ্ছে ভারতের ব্যাপারে। এটা আমরা অনেক কথা বলছি, অনেক প্রোগ্রামে আমরা আলোচনা করছি। আমার একদম কমন সরল একটা বক্তব্য, যে হাসিনুর রহমান সাহেব যেটা বলছেন, যে আপনার সাথে আমি একদম শতভাগ একমত, যে আমাকে অলওয়েজ মনে করতে হবে দিল্লিইজম, আমি এটাকে দিল্লিইজম বলি, ইন্ডিয়ানিজম অথবা দিল্লিইজম। এই দিল্লিইজম, আরএসএস ইজম, মোদিইজম যা বলি, স্পষ্ট আমার মনে করতে হবে এই ইজমটাই হচ্ছে আমাদের কমিউনিটির সবচেয়ে বড় শত্রু, ওপেন শত্রু। এটাকে আমাদেরকে চিনে রাখতে হবে। এখানে আমরা কোনো ন্যাশনসকে বোঝাচ্ছি না, আমরা এই ইজমকে বোঝাচ্ছি, যে ইজমটা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠা হয়েছে মুসলিমদেরকে, মুসলিম তার নেইবারিং মুসলিম কমিউনিটি স্টেটকে কন্ট্রোল করার জন্য, নিধন করার জন্য, তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশকে আধিপত্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেভাবে কন্ট্রোল করার জন্য। সুতরাং আমরা স্পষ্ট এটা আমাদের মাথায় রাখা উচিত, এই ইজম যেটা আছে, দিল্লি ইজম, মোদি ইজম, আরএসএস ইজম অথবা যেটাই বলি বিজেপি ইজম বলি, এইটাকে আমাদের শত্রু মনে করেই এই হিন্দুত্ববাদ যে মেন্টালিটি নিয়ে তারা যে ব্রুটালিটি তৈরি করতেছে, তারা যে কিলিং চালাচ্ছে, এটা আমাদের প্রকাশ্য শত্রু মনে করেই তাদের সাথে আমাদের ট্রিট করতে হবে। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে, যেমন বনি কোরাইজা, বনি নজির, ইহুদিদের দুইটা গোত্র কিন্তু প্রকাশ্যই কিন্তু শত্রু, এটা জানতো। জানার পরে এদের সাথে কিন্তু চুক্তি করা, এদের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদাত সবকিছু করে গেছেন। তাদেরকে সামাজিক রাষ্ট্রীয় যে সম্পর্কগুলো মেনটেন করে গেছেন। ঠিক আমাদেরকেও আমাদের ভারত বলতে ভারতিজম, মোদিইজম যেটা বলি, আরএসইজম, এরা আমাদের সেই প্রকাশ্য শত্রু, এবং আমাদের প্রতিবেশী স্টেট হিসেবে আমরা তাদের সাথে সেভাবে ট্রিট করা, তাদের সাথে যেভাবে আমাদের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট গুলো, আমাদের বিজনেস অ্যালাই যা আছে সবকিছু এটার ভিত্তিতে হবে, আমাদের ফরেন পলিসি হবে এভাবে, যে আমি জানবো এটা আমার শত্রু, এই শত্রু বুঝেই আমি তার সাথে চলবো। তাহলে অন্তত আমার ন্যায্যতার ব্যাপারে কথা বলতে পারবো। এবার আসি, যে ভারত কি সাকসেস হইলো আর না হইলো, এটা এখনো হিসাব করার সময় আসে নাই। যে ভারত কি তার মিশনে কি সাকসেস না ফেইল, এটা এখনো সেই হিসাব করার সময় আসে নাই। এটা ভারত, একটা জিনিস মনে রাখবেন, ভারত এখন পর্যন্ত, এর আগে আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি, ভারত এখন পর্যন্ত 5ই আগস্টের 24-এর বিপ্লবকে ভারত কোনোভাবে মেনে নিতে পারে নাই। আপনি এটা মনে করতে পারেন ভারতের সাময়িক পরাজয়। ভারত তার মিশনকে সাকসেস করার জন্য আপনার স্টেটে মির্জাফর তৈরি করা, আপনার স্টেটের মধ্যে অন্য কোনো ভাবেই হোক, বিদেশি কোনো চাপ ক্রিয়েট করে হোক, অথবা আপনাকে চতুর্মুখী পানি ছেড়ে দিয়ে হোক, ব্যবসা বাণিজ্য আপনার রাস্তাগুলো রুদ্ধ করে দিয়ে হোক, আপনার ট্রান্সশিপমেন্ট, আপনার ট্রানজিট সব ক্যান্সেল করে দিতে, তার কাছে যত শক্তি আছে, যত সুযোগ আছে, সবকিছু সে ইউজ করবে আপনাকে রিকন্ট্রোল করার জন্য, আপনার স্টেটে হেজেমনি রিএস্টাবলিশ করার জন্য। ভারতের ফরেন পলিসিতে, বর্তমান মোদির ফরেন পলিসিতে কোশ্চিন কালেও নাই যে বাংলাদেশের সাথে সে ফ্রেন্ডলি রিলেশন মেনটেন করবে, সফট পাওয়ার পলিসি সে প্র্যাকটিস করবে, এটা নাই। তার একটাই পলিসি, এই স্টেটকে ডিপ স্টেট করা, এই স্টেটকে পুনরায় হেজেমনি এস্টাবলিশ করা, এই স্টেটকে কন্ট্রোল করে, এই স্টেটের রাজনীতি থেকে শুরু করে সবকিছু, যেমন 71-এ সে চাইছিল, 71-এ হেল্প করার যে মৌলিক কারণগুলো ছিল, সেই কারণগুলোকে সে পুনরায় প্রতিষ্ঠা করবে। যেমন আমাদের হাসিনুর রহমান সাহেব স্পষ্ট, উনি জানবেন, উনি ওটা ওনাদের চোখের সামনে গড়া। 71-এর পরে যখন ভারতের পক্ষ থেকে যখন প্রস্তাব ছিল বাংলাদেশে কোনো ফোর্স থাকবে না, সেনাবাহিনী থাকবে না, বা বাংলাদেশে কোনো বাহিনী থাকবে না, যেটা ভুটানের সাথে সম্পর্ক করছিল, যে ব্যাপারে যে শেখ মুজিবুর রহমান সাহেব যেটা স্পষ্ট বিরোধিতা করছেন এবং যেটা মানেন নাই, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, যে ভারতের থেকে আমরা ওই একটা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। ঠিক ওইটা যখন সে পারে নাই, পরবর্তীতেই কিন্তু সে হেজেমনি এস্টাবলিশ করছে। সো এই কন্টিনিউটিটা সে রাখবে। আপনি এখনো আমরা কি ব্যর্থ না সফল, এটা এখনো মূল্যায়ন করার সময় আসে নাই। আমরা এখন পর্যন্ত ভারতের সেই চালগুলো কিন্তু আমরা এখনো ধরতে পারছি না। যে আমার বিএনপির মাধ্যমে কি আসবে, না নতুন একটা ইলেকশনের মাধ্যমে আসবে, না কিভাবেই আসবে, যেভাবেই হোক সে আমাকে আষ্টে পিষ্টে আটকে ধরে আমাকে আবার বক্ষণ করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, জনগণ এই জিনিসটা মাথায় রাখবে, এই কমিউনিটি হচ্ছে আমার স্পষ্ট দুশ্মন, এই ইজম, মোদিইজম আমার স্পষ্ট দুশ্মন। আমার এদের সাথে সাপকে যেরকম আমরা আমাদের ক্ষতিকারক প্রাণী মনে করি,
যে তার সাথে এইভাবে আমরা ট্রিট করি, সাপও কিন্তু আমাদের সাথে একই এরিয়ায় বসবাস করে, ঠিক এমনি আপনি এই মোদিইজমকে আরএসইজমকে এইভাবে মনে করতে হবে, মনে করে আমাদের এভাবে বসবাস করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প রাস্তা নাই। ন্যায্যতার ভিত্তিতে, ইকুয়ালিটির ভিত্তিতে যেটা দরকার সেটা আমরা শতভাগ মেনটেন করতে হবে, আমাদের শতভাগ সেটা পালন করতে হবে। কোন রাষ্ট্রের সভরেন্টি যাতে আঘাত না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সভরেন্টি রক্ষার জন্য আমাদের ইয়াং যারা আছে তাদেরকে কি সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হোক অথবা ডিফেন্স প্যাক্ট হোক, যেটা করার দরকার আমাদের স্ট্রং সাইড গুলোকে আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের দুর্বল যেগুলো আছে এগুলোকে শক্তিশালী করতে হবে। দেন আমরা আমাদের বাঁচার জন্য আমাদের ইকুইপমেন্ট গুলো রেডি করতে পারি, তাহলে আমরা বাঁচার মতো বাঁচতে পারবো। আদারওয়াইজ যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক হামলা আসবে, এটা আমাদের ধরে নিতে হবে। কারণ একটা সাইড দিয়ে না হলে আরেকটা সাইড দিয়ে তারা অ্যাটাক করবে, এটাই তাদের পলিসি।